এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর অতীত ও ঐতিহ্য ইতিহাস বইয়ের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের কিছুটা অংশ বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা যারা এখনো ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি বাকি অংশটা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি পেজ নাম্বার 13 পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম। মাঝখানের যুগ এই পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি এরপর থেকে শুরু করব। দেখো, বাংলার পাল রাজাদের শাসনকাল খ্রিস্টীয় 8ম শতক থেকে একাদশ শতকের সূচনা পর্যন্ত। তাহলে এর আগে গুপ্ত যুগে শশাঙ্ক রাজত্ব করেছিল, এর পরবর্তীকালে পাল রাজাদের শাসনকাল শুরু হয়। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত এই 100 বছর ধরে বাংলার ইতিহাসে এক পরিবর্তনের যুগ দেখা গিয়েছিল। এই সময় কি হয়েছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বণিক নিজেরা নিজেদের এলাকায় শাসন চালাতো। এরপর খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা হিসাবে নির্বাচন করা হয় এবং এই সময় থেকেই পাল বংশের সূচনা হয়। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। পাল শাসকদের প্রথম 100 বছর মানে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগ থেকে 9ম শতকের মধ্যভাগ পর্যন্ত তাদের ক্ষমতা বিস্তারের সময়। তাহলে এটা তোমরা আন্ডারলাইন করে নাও, খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগ থেকে 9ম শতকের মধ্যভাগ, এই 100 বছর তাদের ক্ষমতা বিস্তারের সময় ছিল। তাহলে পাল রাজাদের শাসনকালের সময়সীমা কত পর্যন্ত? খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগ থেকে 9ম শতকের মধ্যভাগ পর্যন্ত। এরপর প্রায় 130 বছর ধরে খ্রিস্টীয় 9ম শতকের মধ্যভাগ থেকে 10ম শতকের শেষ ভাগ পালদের ক্ষমতা কমতে থাকে। তারপর 9ম শতকের মধ্যভাগ থেকে 10ম শতকের শেষ ভাগে পাল সাম্রাজ্যের ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। আবার 10ম শতকের শেষের দিকে পালদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। এরপর আবার 10ম শতকের শেষের দিক থেকে পাল সাম্রাজ্যের ক্ষমতা বা পালদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেতে থাকে। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। বাংলার অধিকাংশ এলাকাকে তিনি নিজেদের শাসনের আওতায় এনেছিলেন। গোপালের উত্তরাধিকারী ধর্মপাল আনুমানিক 774 থেকে 806 খ্রিস্টাব্দ উত্তর ভারতের কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল তাতে অংশগ্রহণ করেছিলেন। ধর্মপালের ছেলে হচ্ছে দেবপাল। ধর্মপালের ছেলে দেবপাল আনুমানিক 806 থেকে 845 খ্রিস্টাব্দ উত্তর এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজাদের মতোই সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগ নিয়েছিলেন। পাল বংশের উত্তরাধিকারী ছিল ধর্মপাল আর ধর্মপালের ছেলে ছিল দেবপাল। এই ছোট ছোট কোশ্চেনগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে। এইগুলো শর্ট কোশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিক উত্তরটি নির্ণয় করো, এই ধরনের প্রশ্নে আসতে পারে। তার সময়ে উত্তর হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে অন্তত বিন্ধ্য পর্বত পর্যন্ত এবং উত্তর পশ্চিমে কম্বোজ দেশ থেকে পূর্বে প্রাগ জ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। তাহলে পাল সাম্রাজ্য কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত ছিল এটা তোমরা মার্ক করে নেবে। এরপর দেখো, দেবপালের পরে পালদের ক্ষমতা কমতে শুরু করে। এর কারণ ছিল পালদের নিজেদের মধ্যে গোলমাল। তাহলে দেবপাল রাজত্ব করার পর পালদের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে, কারণ তারা নিজেদের মধ্যে গন্ডগোল বা বিবাদ করতে শুরু করে। এছাড়া দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, পশ্চিম ভারতের প্রতিহার এবং উড়িষ্যার শাসকরা 9ম শতকে বাংলা এবং বিহারের অনেক এলাকা জয় করেছিল। বাংলায় পাল অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, তাদের রাজ্য মগধ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায়। আবার রাজা প্রথম মহিপালের সময় পাল সেনের পূর্ব গৌরব ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল। একাদশ শতকের শেষ দিকে রামপাল রাজা হন, আনুমানিক 1072 থেকে 1126 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে একাদশ শতকের শেষের দিকে পাল বংশের কে রাজা ছিলেন? রামপাল। কৈবর্ত বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল। রামপাল তা উদ্ধার করতে সফল হন, তিনি পালদের ক্ষমতাকে কিছুটা রক্ষা করতে পেরেছিলেন। রামপালের মৃত্যুর 50 বছরের মধ্যেই বাংলায় পাল রাজত্ব কার্যত শেষ হয়ে যায়। তাহলে পাল সাম্রাজ্যের একাদশ শতকে যখন রামপাল রাজা হন তখন কৈবর্ত বিদ্রোহের ফলে এখানে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে যায় এবং সেটা রামপাল উদ্ধার করতে সফল হয়। এরপর থেকেই তিনি পালদের ক্ষমতাকে কিছুটা রক্ষা করতে সক্ষম হয়েছিলেন এবং রামপালের মৃত্যুর পর 50 বছরের মধ্যে বাংলার পাল রাজত্ব কার্যত শেষ হয়ে যায়। পাল আমলের শাসন ব্যবস্থায় সামন্ত নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সময় সামন্ত নেতাদের পাল আমলের বিবরণীগুলিতে রাজন, সামন্ত, মহাসামন্ত ইত্যাদি নামে চিহ্নিত করা হয়েছে। কৈবর্ত বিদ্রোহের সময় এরা বিশেষভাবে সক্রিয় ছিল।
কৈবর্ত বিদ্রোহ কি একটু ছোট করে আমি আলোচনা করে দিচ্ছি। পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় এই কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল এবং কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। এই সময় কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল। কোন কাব্যগ্রন্থে কৈবর্ত বিদ্রোহের বিবরণ পাওয়া যায়? সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ পাওয়া যায়। এই বিদ্রোহের তিনজন নেতা ছিলেন দিব্য, রুদক এবং ভীম। দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রেরই কর্মচারী। তাহলে পালদের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহিপাল বিদ্রোহ শুরু করে এবং বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি নিহত হন। এরপর দিব্য বরেন্দ্র রাজা হন এবং মহিপালের ছোট ভাই রামপাল দিব্যকে দমন করে বরেন্দ্র উদ্ধার করার চেষ্টা করেছিলেন। কৈবর্ত বিদ্রোহে রাজা ভীমও জনপ্রিয় শাসক ছিলেন এবং রামপাল বাংলা বিহারের বিভিন্ন সামন্ত নায়কদের সাহায্য নিয়ে ভীমকে পরাজিত এবং হত্যা করেন এবং তিনি বরেন্দ্র সহ বাংলার কামরূপ ওড়িশার একাংশে পাল শাসন প্রতিষ্ঠা করেন। এরপর দেখো বাংলায় সেন রাজাদের শাসনকাল। তাহলে পাল রাজাদের শাসনের পর বাংলায় সেন রাজাদের শাসনকাল শুরু হয়। তাহলে বাংলায় সেন রাজারা খ্রিস্টীয় একাদশ শতকে শাসন শুরু করেছিলেন। ত্রয়োদশ শতক শুরু হওয়ার অল্প কয়েক বছরের মধ্যে সেন শাসন শেষ হয়ে যায়। তাহলে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় সেনরা রাজত্ব করেছিলেন? খ্রিস্টীয় একাদশ শতকে শাসন শুরু হয় এবং ত্রয়োদশ শতক শুরু হওয়ার অল্প কয়েক বছরের মধ্যেই তাদের শাসন শেষ হয়ে যায়। সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল অর্থাৎ মহীশূর এবং তার আশেপাশের এলাকা। সেন বংশগতভাবে প্রথমে ছিলেন ব্রাহ্মণ, পরে তারা ক্ষত্রিয় হয়ে যান। সেন বংশে সামন্ত সেন একাদশ শতকের কোনো এক সময় কর্ণাট থেকে রাঢ় অঞ্চলে চলে এসেছিলেন। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেনের আমলে রাঢ় অঞ্চলে সেনদের কিছুটা আধিপত্য তৈরি হয়েছিল। তাহলে সেন বংশের শাসক কে ছিলেন? সামন্ত সেন। আর সামন্ত সেনের ছেলে কে ছিল? হেমন্ত সেন। আর হেমন্ত সেনের ছেলে ছিল বিজয় সেন। আনুমানিক 1096 থেকে 1159 খ্রিস্টাব্দে রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। তাহলে সেন বংশের বিজয় সেনের শাসনকালে রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ এবং মিথিলা এই সমস্ত রাজ্যের পরিধি বিস্তার লাভ করেছিল। এর পরের পেজে চলে আসো। পরবর্তী শাসক ছিলেন বল্লাল সেন। তাহলে বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। এভাবে বল্লাল সেন পাল রাজত্বের ওপর চূড়ান্ত আঘাত করেন। বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল গোঁড়া ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন। বল্লাল সেনের ছেলে এবং উত্তরাধিকারী লক্ষণ সেন আনুমানিক 1179 থেকে 1204 থেকে 5 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রয়াগ, বারাণসী এবং পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর। তাহলে বল্লাল সেনের ছেলে এবং উত্তরাধিকারী কে ছিলেন? লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? পূর্ববঙ্গের বিক্রমপুর। এই লাইনগুলো তোমরা মার্ক করে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট লাইন। লক্ষণাবতী গৌড় ছিল, মানে লক্ষণাবতী যার নাম গৌড় ছিল, ওই আমলে আরেকটি গুরুত্বপূর্ণ শহর। 1204 থেকে 5 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটলে বাংলায় সেন শাসনের কার্যত অবসান ঘটেছিল। তাহলে লক্ষণাবতী মানে গৌড় ছিল এই আমলের একটি গুরুত্বপূর্ণ শহর এবং তুর্কি আক্রমণ ঘটলে বাংলায় সেন শাসনের অবসান ঘটে। এখানে চার্টটা তোমরা একটুখানি ফলো করবে, এখানে চার্ট করে দেওয়া আছে। পাল বংশ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত কে কে শাসন করেছিল, আর সেন বংশও দেয়া আছে। পাল আর সেন এই দুটো দেয়া আছে, তোমরা পড়ে নেবে। পাল শাসকের শাসনের শেষ দিকে বাংলায় কিন্তু সেন শাসন শুরু হয়। খ্রিস্টীয় একাদশ শতকের মাঝামাঝি সময় থেকে সমগ্র বাংলার উপর থেকে পাল রাজত্বের কর্তৃত্ব তেমনভাবে ছিল না। কেবল পূর্ব বিহার এবং উত্তর বাংলায় পাল রাজাদের শাসন টিকে ছিল। এই যুগে সেন বংশের সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন। পাল শাসনের শেষের দিকে কৈবর্ত বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল। তাহলে পাল শাসনের শেষের দিকে কৈবর্ত বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল। এরপর দেখো অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থান। আরও কি কি আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল এবার আমরা জানবো। দেখো এতক্ষণ আমরা বাংলার কথা পড়লাম। বাংলার বাইরে খ্রিস্টীয় 7ম এবং 8ম শতাব্দীতে উত্তর এবং দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন রাজবংশ এবং রাজত্বের উত্থান হয়েছিল। এই নতুন রাজবংশগুলি স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের উপস্থিতি মেনে নিয়েছিল। তাহলে আমরা তো এতক্ষণ বাংলার কথা জানলাম বা বাংলা সম্বন্ধে আলোচনা করলাম, কিন্তু এই বাংলার বাইরে খ্রিস্টীয় 7ম থেকে 8ম শতাব্দীতে উত্তর এবং দক্ষিণ ভারতে নতুন কিছু রাজবংশ এবং রাজত্বের উত্থান হয়েছিল। এই নতুন রাজবংশগুলি স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের উপস্থিতি মেনে নিয়েছিল। বড় বড় জমির মালিক বা যোদ্ধী নেতাদের অনেক ক্ষেত্রে সামন্ত, মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর ইত্যাদি উপাধি দেওয়া হতো। তার বদলে এরা রাজা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খাজনা ও উপঢৌকন দিত।
এমনকি প্রয়োজনে রাজার ডাকে সৈন্য নিয়ে যুদ্ধে হাজির হতো। সেই সময় যে বড় বড় রাজবংশ ছিল তাদের মধ্যে যারা বড় বড় জমির মালিক বা যোদ্ধী নেতা ছিল তাদেরকে সামন্ত, মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর উপাধি দেওয়া হতো এবং এর বদলে এরা রাজা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খাজনা বা উপঢৌকন দিত। এমনকি প্রয়োজনে রাজার ডাকে সৈন্য নিয়েও যুদ্ধে হাজির হতো। কখনো আবার এদের মধ্যে কেউ কেউ রাজার দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করেছিল। যেমন দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা কর্ণাটকের চালুক্য শক্তির অধীন ছিল। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে এরা রাষ্ট্রকূট নেতা দন্দিদুর্গ চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই স্বাধীন রাজা হয়ে বসেন। অনেক সময় সামরিক কৃতিত্বের অধিকারী মানুষরা পারিবারিক শক্তির সাহায্যে নতুন রাজ্য স্থাপনে উদ্যোগী হতো। এই রকম কয়েকটি রাজবংশের কথা এখানে আমরা জানবো। তাহলে এদের মধ্যে কেউ কেউ রাজাদের সাহায্য করত। যেমন দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে ছিল এবং অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে এক রাষ্ট্রকূট নেতা দন্ডিদুর্গ চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই স্বাধীন রাজা হয়ে বসেন। প্রথমে দেখো, উত্তর ভারতে বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে পাল রাজারা রাজত্ব করতেন। আর দ্বিতীয় শক্তি ছিল গুর্জর প্রতিহার। এরা রাজস্থান ও গুজরাটের বৃহৎ অঞ্চল শাসন করতেন। এদের মধ্যে রাজা ভোজ খুব ক্ষমতাবান ছিলেন। তিনি কনৌজ দখল করে এবং রাজ্যের রাজধানী স্থাপন করেন। পরবর্তীকালে বহু আক্রমণের মুখে প্রতিহাররা দুর্বল হয়ে পড়ে। হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখল করতে পারবে তা বোঝা গিয়েছিল। এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। তাহলে ত্রিশক্তি সংগ্রাম কাকে বলা হয়? গাঙ্গেয় উপত্যকার এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলে। যেহেতু এই তিনটে বংশের মধ্যে লড়াই চলেছিল এই জন্য একে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে তিনটি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়েছিল। তাহলে এই যুদ্ধের ফলে তিনটে বংশেরই শক্তি শেষ হয়ে যায় এবং পাল রাজাদের ক্ষমতা কমে আসলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়। এরপর দেখো, দক্ষিণ ভারতে চোল শক্তি। এই সময় দক্ষিণ ভারতে বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল। পল্লব, পাণ্ডব এবং বিশেষত চোলরা শক্তিশালী হয়ে উঠেছিল। তাহলে চোল হচ্ছে একটা আঞ্চলিক শক্তি। তাহলে দক্ষিণ ভারতে কিছু আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল। এদের মধ্যে হচ্ছে চোল হচ্ছে শক্তিশালী হয়ে উঠেছিল। পল্লব, পাণ্ডব এবং বিশেষত চোলরা শক্তিশালী হয়ে উঠেছিল। কাবেরী এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। তাহলে চোল রাজ্য কত পর্যন্ত বিস্তৃত ছিল? কাবেরী এবং তার শাখা নদী বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। সেখানকার রাজা মুট্টাবাইকে সরিয়ে বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করেন। থাঞ্জাভুর বা তাঞ্জোর নামে একটি নতুন নগরী তৈরি হয় যা চোলদের রাজধানী ছিল। তাহলে এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। চোলদের রাজধানীর নাম কি? থাঞ্জাভুর বা তাঞ্জোর। এটা হচ্ছে চোলদের রাজধানী। বিজয়ালয়ের উত্তরসূরিরা রাজ্যকে আরও সম্প্রসারিত করেন। দক্ষিণের পাণ্ড্য এবং উত্তরের পল্ল অঞ্চল চোলদের দখলে আসে। 985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ বর্তমান কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তৃত অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ান। তার পুত্র প্রথম রাজেন্দ্র কল্যাণী চালুক্য শক্তিকে পরাজিত করেন। প্রথম রাজরাজের পুত্র কে ছিল? রাজেন্দ্র ছিল। বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাই কোন্ডচোল উপাধি নেন। গঙ্গাই কোন্ডচোল উপাধি কার ছিল? রাজেন্দ্র চোলের। প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করে। তার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা চোলদের পক্ষে সম্ভব হয়। রাজরাজ এবং রাজেন্দ্র চোল তারা দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করে। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সম্ভব হয়। তাহলে এই পর্যন্ত আজকে আমি আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে এবং পড়ার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে এখন যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে।